তিন দেশে জড়ো হয়েছে ৪৮ দল মধ্যমণি ফুটবল। এই পৃথিবী নামের গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছে আমি জুবাইর আহমেদ। বিশ্বকাপ নিয়ে আলোচনা এখন মাঠে। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মোমিন ভাই। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য। ধন্যবাদ আপনাকে ভাইয়া। ভাইয়া, গ্রুপ পর্বের লাস্ট দিন অনেক নাটকীয়তা হলো। একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত কিন্তু লড়াইটা চলছিল। আমরা যেমনটা বলছিলাম যে 91 মিনিটে অস্ট্রিয়া গোল হজম করলো, তখনও মনে হচ্ছিল ইরান বিশ্বকাপে নকআউটে চলে যাবে, কিন্তু আলজেরিয়ার যখন আবার গোলটা হজম করলো ঠিক 1 মিনিট পরে ইরান বাদ পড়ে গেল। অবভিয়াসলি হাইলাইটেড একটা ম্যাচ। একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত লড়াই হচ্ছে, কে বাদ যাচ্ছে কে যাচ্ছে না সেটা না। গ্রুপ পর্বটাকে কেমন দেখলেন? এই যে 17 দিন একটা লম্বা অনেকগুলো ম্যাচ হলো, আর আগে 48টা দল কখনোই ছিল না, 48 দল হলো, এবং বিশ্বকাপে এরই মাঝে এক আসরে সবচেয়ে বেশি যে 172 গোলের রেকর্ড ছিল সেটাও গ্রুপ পর্বে ভেঙে গেল। কেমন দেখলেন গ্রুপ পর্বটা? আসলে যেভাবে বোরিং হওয়ার কথা ছিল, মানে অনেকে বলতেছিল যে বেশি ম্যাচ মানুষ আসলে বোরিং হওয়ার সম্ভাবনা থাকে, বাট ওরকম বোরিং কিছু না। আবার গ্রুপে 3টা টিম যাবে, সব কিছু মিলে আমি বলবো যে গ্রুপ পর্যায়ে আপনার গোল স্কোরিং দেখলে বোঝা যাবে যে পুরো ওয়ার্ল্ড কাপ গত আসরে যত রেকর্ড, ওয়ার্ল্ড কাপের যত রেকর্ড, এই ওয়ার্ল্ড কাপের সব কিছু একটা একটা করে ভাঙা স্টার্ট হলো। আপনার গ্রুপ পর্যায়ে আপনার রেকর্ডগুলি ভেঙে ফেললো। মানে আপনার বুঝতে হবে, যদি এই ওয়ার্ল্ড কাপের স্টার্টিংয়ে যদি সব ওয়ার্ল্ডের অতীতের রেকর্ড ভাঙা শুরু করে ফেলছে, তাইলে আপনাকে আমি বলবো যে গ্রুপ পর্যায়ে প্রত্যেকটা ম্যাচ গ্রুপের প্রত্যেকটা ম্যাচ খুব ভালো ছিল, এবং অপেক্ষা করতে হয়েছে আপনার লাস্ট মুভমেন্ট পর্যন্ত। আপনার যেটা বললেন, আমি আর আপনার অস্ট্রেলিয়া আলজেরিয়ার কথা, 3-3 যেটা এক্সট্রা টাইমে গোল রিসিভ করে আলজেরিয়া অস্ট্রেলিয়া 4 পয়েন্ট নিয়ে তারা আসলে নকআউট পর্বে চলে গেল, আর এদিকে ইরান বাদ পড়লো। সব কিছু মিলে আমি বলবো যে ফার্স্ট রাউন্ড ভালো গিয়েছে, খারাপ ওইরকম যেভাবে চিন্তা হচ্ছিল ওইভাবে না, কারণ সবার ফেভারিট টিম আপনার সেকেন্ড রাউন্ডে গিয়েছে, এবং কার সঙ্গে কার পড়বে এটা একটা ইস্যু ছিল। ওই ইস্যুটাও কমপ্লিট নর্মালি আপনার যেমন ব্রাজিল ফেস করবে জাপানকে, একটা গ্রুপে একটা নিয়মার ছিল আর্জেন্টিনা ফেস করার জায়গা ছিল স্পেনকে। সব কিছু মিলে আমি মনে করি যে ফার্স্ট রাউন্ডটা খুবই ভালো গেছে। ফার্স্ট রাউন্ডের একদম লাস্ট দিনে এসে আমরা দেখলাম আরো একবার লিওনেল মেসিকে আমরা দেখলাম। আগের দিনে স্কালোনি বলেছিলেন যে না, মেসি ফুল ম্যাচ খেলবে না, কিন্তু লিওনেল মেসি মনে হয় এমন একজন প্লেয়ার যিনি যখনই নামেন তিনি ওই ছোট সময়ে তিনি চেঞ্জ করে দিতে পারেন। কোথায় যেন দেখছিলাম যে লিওনেল মেসি তার ক্যারিয়ারে 117 ম্যাচে বদলে নেমেছেন, তার মধ্যে 61টা গোল করেছেন। আমরা সেই আর্জেন্টিনা ম্যাচের দিকে যাচ্ছি, 3-1 জয় পেল। লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা ফার্স্ট হাফটা খেললো। বলা বলি হচ্ছিল যে আর্জেন্টিনা অতিমাত্রায় মেসি নির্ভর, 5 গোলে 5টাই এসেছিল মেসির পা থেকে। সেট পিস থেকে গোল 3টাই, এবং দ্বিতীয় গোলটা পেনাল্টি ছিল। কিন্তু আর্জেন্টিনাকে কেমন দেখলেন অ্যাজ এ টিম? আর্জেন্টিনা গোল স্কোরিংয়ে বাদ দিল, অ্যাজ এ টিম আর্জেন্টিনাকে কেমন দেখা গেল মেসিকে ছাড়া? দেখেন, মেসি থাকলে আর্জেন্টিনা প্লেয়িং স্টাইল থাকে এক ধরনের, মেসি না থাকলে আর্জেন্টিনার প্লেয়িং স্টাইল থাকে আরেক ধরনের। আপনাকে ওয়ার্ল্ডে যখন আপনার একজন বেস্ট প্লেয়ার থাকে আপনার টিমে, তখন স্বাভাবিক তাকে নিয়ে আপনার প্ল্যানগুলি হয়, বাট মেসি ছাড়া যে টিমটা, ওই টিমটাকে আসলে আমি বলবো যে কোচের গুড ডিসিশন যে তার সেকেন্ড টিমটা মাঠে নামানো, এবং তার যেটা আসলে রিয়েল, মানে মেসি ছাড়া যে ফুটবলটা খেলবে আর্জেন্টিনা, সেটা কিন্তু আপনারা মাঠে দেখতে পাচ্ছেন। হাই প্রেসিং করা, বল মিস করলে কাউন্টার প্রেস করে বল উইন করা, এগুলো সব কিছুই কিন্তু ওই ফার্স্ট হাফে দেখেছেন। সেকেন্ড হাফে আস্তে আস্তে কমে যেতে দেখেছেন। স্লো বিল্ড আপ, মেসি নামলো, পজিশন বল রাখা, স্পেস ক্রিয়েট করা, যেমন ফাউলটা কিন্তু মেসির। এর আগে একটা ফাউল ছিল, অ্যালিস্টারকে ফাউল করছে, সেকেন্ডটা কিন্তু মেসিকে ফাউল করেছে, এবং ওইটাই গোল হয়েছে। মানে সব কিছু মিলে আমি বলবো যে যেভাবে কোচ চেয়েছে, আই থিঙ্ক ফার্স্ট হাফে 2-3-0 হতে পারতো, বাট 3-0 না হওয়া তো আপনার যেভাবে চেয়েছে, আই থিঙ্ক ওইভাবে তারা সাকসেসফুল। কিছু প্লেয়ার আপনার যদি দেখেন, ফার্স্ট গোল দেখেন, দুর্দান্ত ফ্রি কিকের গোল। ওই প্লেয়ার নিয়ে কথা হচ্ছিল যে নেক্সট জেনারেশনের নেক্সট বেস্ট প্লেয়ার। সব কিছু মিলে আমি মনে করি যে আর্জেন্টিন টিমের মেসি বিহীন খেলা আপনাকে খেলতে হবে যে কোনো জায়গায়। এটাই আসলে ফার্স্ট হাফে 2-0-তে আপনাকে বলে দেয় আপনার টিমের স্ট্রেংথ কী আছে। লাতারও গোলে ফেরা, সব কিছু মিলে আমি বলবো যে গুড সাইড। এই কিছু প্লেয়ার আপনার সবচেয়ে বেশি মানে মিসিং হয়েছে তাদের মিডফিল্ডটা।
এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং আপনার রদ্রিগো ডি পল। ডপল, তাদের তিন মিডফিল্ডার যে কমিউনিকেশন, এটা এখানে কিছুটা অভাব ছিল এবং তাদের বিল্ড আপ থেকে শুরু করে মিডফিল্ডের পাসিং জোনটা শুধু প্যারাডাইস ছাড়া কেউ ওইভাবে ক্লিক করতে পারে না। পাসিং অনেক মিসপাস হয়েছে, প্রেসিংয়ে পরে মিসপাস, বাট যখনই তিন মিডফিল্ড থাকে তখন কিন্তু খুব অর্গানাইজ থাকে আর্জেন্টাইন টিম। আমরা আর্জেন্টিনার টিম নিয়ে যখন কথাবার্তা বলছি, আর্জেন্টিনার গোলগুলো আমরা একবার দেখতে চাই। তিনটাই সেট পিস থেকে গোল। আমরা আর্জেন্টিনার গোলগুলো একবার দেখব। আর্জেন্টিনার আজকের দিনের যেই অর্জনটা, সেই জর্ডানের বিপক্ষে ম্যাচ, ইজি ম্যাচ বলবেন কি আপনি? আপনার চোখে কি ইজি ম্যাচ ছিল? দেখেন, ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ ইজি না। এখানে আপনাকে যদি আপনার জর্ডান যদি জিতে যেত, তাহলে জর্ডান একটা ভালো পজিশনে চলে আসতো, মানে সুযোগ ছিল, বাট ওইদিকে ড্র হওয়াতে তাদের ওই সুযোগটাও আপনার হাতছাড়া হচ্ছে। বাট আপনাকে মানে অ্যাজ এ ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট। আপনার নর্মালি জিনিসটা হচ্ছে হলো, আমরা যেভাবে বলি জর্ডান এশিয়ান টিম, বাট তারা তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে, এবং আপনার আর্জেন্টিনা জর্ডান যদি প্লেয়ার চিন্তা করেন হেড টু হেডে, তাহলে আর্জেন্টিনা এগিয়ে, র্যাঙ্কিং আদার সব কিছু মিলে আর্জেন্টিনা তো এগিয়ে থাকবে। তো আর্জেন্টিনার সেকেন্ড টিম নেমে তারা যে ফুটবলটা খেলেছে, আমরা যাই বলি 4-0 5-0 হতে পারতো বলি, কিন্তু আমার মনে হয় যে রেজাল্টটা ঠিক ছিল। প্লেয়িং স্টাইল যেভাবে মেসিবিহীন প্লেয়িং স্টাইলটা যেটা, এটাতে সাকসেস হয়েছে, গোল পেয়েছে 2-0, মেসি ছাড়া 2-0-তে এগিয়ে গেছে। সব কিছু মিলে অন্যদের ভালো খেলার জন্য, অন্যদের প্লেয়ারদের দেখার মতো সময় একটা স্কলারে আরো বেশ ভালো করে পেরেছে এটা। আর্জেন্টিনার এই গোলগুলো সবগুলোই ছিল আপনার সেট পিস থেকে, এবং আমার কাছে যেটা পার্সোনালি ফিল হয়েছে যে মেসি যখন অপারেট করলো মাঠে, যে সময়টা আসলো, তখন খেলার ধারাটা একেবারে চেঞ্জ হয়ে গেল। এই খেলার ধারাটা যে চেঞ্জ হলো, সেটা মেসি ওরিয়েন্টেড হলো আর একটু বেশি মিডফিল্ডে পাসিং অপশনটা বাড়লো। এটা কি আর্জেন্টিনার নেক্সট যে আমরা গোলগুলো একটু দেখতে চাচ্ছি? ইয়েস, আমাদের কাছে গোলগুলো চলে এসছে। আমরা ফার্স্ট গোলটা একটু প্লে করতে চাই। ফার্স্ট গোলটা ছিল ওইটাতে, সেকেন্ড গোল এটা একটা বিল্ড আপ ছিল এইখান থেকে। এই পেনাল্টিটা গুড সেভ, এটা অবভিয়াসলি স্বীকার করবেন, কিন্তু পেনাল্টি ডিসিশনটা ভার দেখে তারপর কনফার্ম হওয়া, পেনাল্টি ডিসিশনটা নিয়ে কি বলবেন? না, আসলে পেনাল্টি ডিসিশনটা আপনি দেখবেন, বলে কিন্তু আপনার স্ট্রাইকার যে মিট করেছে, দেখেন সে বলে হেড করেছে, বাট ডিফেন্ডারের পা কিন্তু বলে লাগলে সেভ হয়ে যেত, পেনাল্টি হতো না। কিন্তু ডিফেন্ডারের পাটা দেখেন তার মুখের মধ্যে লাগা, এবং এই জিনিসটার জন্য রেফারি ডিসিশন, আই থিঙ্ক পেনাল্টি, এটা ডিউ টু 50-50 রেফারি ডিসিশন নেবে, এবং সেটা 12 পর্যন্ত গিয়ে সে কনফার্ম হয়েছে। নর্মালি সে প্রথমে দেয় নাই, সে বুঝে নাই, মনে করছে বলে। আমি মনে করি যে এগুলো আমরা অনেকে রেফারি ডিসিশন নিয়ে সমালোচনা করি। আপনি যে কোনো কিছু ম্যাচের ডিসিশন রেফারির উপর, যে এটা আসলে সে নাও দিতে পারতো, এড়িয়ে যেতে পারতো, সেটা দিয়েছে 50-50, কিন্তু এটা আসলে পেনাল্টির হয়, কারণ দেখেন মুখের মধ্যে ডাইরেক্ট লাথিটা মারলো। এইখানটায় আমার যেটা পার্সোনাল অবজারভেশন, যদি এই ফ্রেমটা আমরা একটু হোল্ড করতে চাচ্ছিলাম, যেখানটায় হেডটা হলো, সেই জায়গাটায় যদি দেখা যায় যে বলটা তার মাথা থেকে রিলিজ হওয়ার পরে গিয়ে কিন্তু কিকটা তার মুখে পড়েছে, কিন্তু আক্রমণ আপনার বডি, ডিফেন্ডারের বডি ল্যাঙ্গুয়েজটা আপনি দেখেন, অ্যাটাক টু ম্যান, অ্যাটাক টু বল না। হ্যাঁ, সে এটাকে এই জায়গাটায় পেনাল্টিটা সম্ভবত আর্জেন্টিনার প্রাপ্য ছিল। এন্ড এর পরপরই দেখা গেল যে লাউতারো মার্টিনেজের একটা বেশ জোরালো শট ছিল। লাউতারো মার্টিনেজ ক্লিনিক্যাল ফিনিশার অলওয়েজ, কারণ তার স্কোরিং এ ফিরে দরকার ছিল, সে স্কোরিং এ ফিরেছে, এটা হলো গুড সাইড, সে ট্রাই করেছে, চেষ্টা করেছে। হ্যাঁ, এবং গুড পেনাল্টি বলতেই হবে, বটম কর্নারে যেভাবে পেনাল্টিটা নিয়েছে সেটা বেশ ভালো পেনাল্টি ছিল। আমরা একটু পেনাল্টিটা দেখতে চাই, পেনাল্টিটার দেখেন, অ্যাঙ্গেলটা দেখেন, হ্যাঁ, ডিস্টার্ব, গুড ক্রস, ভালো মিট করেছিল লাতারো, ভালো লিড করেছে। হ্যাঁ, এখান থেকে এন্ড একটা খুব সলিড পেনাল্টি ছিল, জোরালো শট, সম্ভবত বাম দিকে ঠিক দিকে ঝাঁপালেও সম্ভবত গোল করার অপশনটা, মানে বল পাইতো না, ছিল না কোনোভাবে, পাওয়ার ছিল অনেক। ওকে, আমরা আর্জেন্টিনা ফার্স্ট গোলটা একটু দেখতে চাইবো। ফার্স্ট গোলটা যেটাতে ফার্স্ট গোলটা একবার দেখতে চাই, সেখানটায় যদি আমরা যাই, সেই গোলটা আমরা যদি ফার্স্ট গোলটা দেখতে চাইবো। ফার্স্ট গোলটার বিল্ড আপটাও আর্জেন্টিনা বেশ ভালোই ছিল। ওকে, নাইস ফিনিশ। আপনি দেখেন গোলকিপার কিন্তু সেকেন্ড পোলে ছিল, গোলকিপার তার নিয়ার পোস্ট ছেড়ে ফার্স্টে আগে মুভ করাতে কিন্তু স্পেসটা পেয়েছে, এবং গোলটা হওয়ার মেইন রিজন হচ্ছিল দুই ডিফেন্ডার দাঁড়িয়েছিল, তাদের মাথার উপর দিয়ে গেছে। দেখেন, দুই ডিফেন্ডার সরে গেছে এবং তাদের
উপর দিয়ে যে টপ কর্নারে গেছে। টার্গেট ম্যান কিন্তু ওই দুইজনই, ওয়ালের সামনে যে দুই ডিফেন্ডার দাঁড়িয়েছিলেন তিনজন, তারাই কিন্তু টার্গেট ম্যান ছিল। একেবারে একেবারে। এবং আর্জেন্টিনার এই গোলটার ক্ষেত্রে মানে পার্টিকুলারলি যেটা দেখা যায় যে ওয়ালের উপর দিয়ে একটা কার্ল হয়, সেখান থেকে একটা গোল এই পজিশনগুলো থেকে আশা করা যায়, এবং সে জায়গা থেকে লোসেলসোকে একটা ক্রেডিট তো দিতে হবে যে তিনি ওই অন্য পাশটাই নিয়েছিলেন। এবং কি আসলে ফিনিশটা ভালো হয়েছে, টার্গেট ঠিক ছিল, সবই ঠিক ছিল। দেখেন তিনজন সরে যাওয়ার পর যে টার্গেটটা দেখেন, সলিড টার্গেট, মানে আপনার ফিনিশিংটা মানে আই থিঙ্ক দুর্দান্ত ফিনিশিং। আমরা 3 নম্বর গোলটার দিকে চলে যাই, লিওনেল মেসির সেই গোলটা, এবং এই গোল থেকে দুটো রেকর্ডও করেছে। বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল এখন মেসির, এবং অবভিয়াসলি টানা 7 ম্যাচে গোল। 7 গোল। এবং কিভাবে এক্সপ্লেন করবেন এই গোলটাকে? মেসির ব্যাপারে আসলে কিছু করার নেই, এরকম মেসি অনেক গোল করেছে ডেড বলে, ফ্রি কিকে। এটা সো তার এই ম্যাচে 2টা ফ্রি কিক, প্রথমটা বারের উপর দিয়ে গেছে। এটা দেখেন, এটাইতে যে 3টা প্লেয়ার তার টার্গেটম্যান দাঁড়িয়ে আছে, 2টা ডিফেন্সের মাঝখান দিয়ে বলটা গেল। দেখেন টার্গেটম্যান, গোলকিপারও কিন্তু বলটা দেখলো না, বিকজ এই 3 ম্যানের জন্য। গোলকিপার কিন্তু একটু চেপে গেছে, বল ভালোভাবে লাস্ট পর্যন্ত সে বল টাচটা দেখতে পারে নাই। পাওয়ার ছিল, সব কিছু মিলে আমি বলবো দুর্দান্ত। দুর্দান্ত ছাড়া কিছু বলার নাই। মেসির ব্যাপারে আপনি এখন যতই বলবেন শেষ হবে না, কারণ তার এই পর্যন্ত 3 ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে 6 গোল, এবং কি আপনার 6 গোলের মধ্যে তার পারফরমেন্স আদার সব কিছু মিলে আমি মনে করি স্টিল নাও ওয়ার্ল্ড কাপের ফোকাসটা তার উপরেই সবকিছু ঘিরে। অ্যান্ড অ্যাকচুয়ালি মেসির জন্য সম্ভবত আমাদেরকে নতুন শব্দ খুঁজতে হবে যাকে তাকে ডিফাইন করার জন্য। আমরা জর্ডানের গোলটা একবার দেখতে চাই, আর্জেন্টিনার যে গোলটা হজম করলো। এটা নাইস গোল হয়েছে, কারণ এটা অনেকগুলি টাচের পরই গোলটা হয়েছে। মিড ভালো হয়েছে, ক্রস ভালো হয়েছে, আর্লি ক্রস হয়েছে ডিফেন্সের গোলকিপারের সামনে দিয়ে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছিল যে বলটা মিট করেছে, তার ক্রস আর তার মিটের একটা সুন্দর ডেলিভারির কারণে কিন্তু সে মিটটা করেছে এবং সে মুভটা করেছে। বল কিন্তু এটা অলমোস্ট মিডল সাথে আপনার 4 থেকে 5টা টাচ হয়েছে। দেন উইংয়ে অপশন, উইংয়ে খালি ছিল, উইংয়ে খালি হয়েছে, উইংয়ে বল থ্রো দিল, এবং আমি মনে করি দুর্দান্ত ক্রস। এখানটায় আমার একটা জিনিস, আমার একটা অবজারভেশন, আমি জানি না আপনারও হয়তো বা চোখে লেগেছে, নিকোলাস ওটামেন্ডি ম্যাচ যখন বলটা বিল্ড আপ হচ্ছিল তখন তিনি অনেকখানি উপরে এসে চার্জ করতে দিয়েছেন, এবং তিনি চার্জ 2 দফায় চার্জ করে। এটা ডিফেন্ডারের স্টপারের প্রবলেম না, এটা ওই যে লেফট ব্যাক ছিল তার, দেখছেন পায়ের ফাঁক দিয়ে গেছে, দেখেন। ইয়েস, দেখেন লেফট ব্যাকের পায়ের ফাঁক দিয়ে গেছে, তালিয়াফিকোর একেবারে নাকমেক হয়ে যাওয়া। দেখেন এই পায়ের ফাঁক দিয়ে যেটা গেছে না, ইয়েস, এই দেখছেন এইটাই ক্রস হয়ে গেছে। এটা যদি একটু ক্লোজে থাকতো, ক্রসের লাইনটা যদি ব্লক করতে পারতো, ক্রস যদি না হতো তাহলে গোলটা হতো না। কিন্তু আমি মনে করি যে ক্রস করছে সে আর্লি ক্রস করেছে, যে মিড করছে সে ওই ডিফেন্সার, আসলে এইভাবেই ক্রসে গোল হয়, নাহলে নর্মালি আপনি ক্রসে গোল করতে পারবেন। একটি স্পেস ছিল, স্পেস সে বল আসছে, জাস্ট মিট করেছে নাম্বার 2। এন্ড অ্যাসিস্ট যিনি করেছেন তাকে ক্রেডিটটা দিতেই হবে অবভিয়াসলি, কারণ সে আর্লি ক্রস ওয়ান টাচে ক্রস করেছে, দেখেন ওয়ান টাচে ক্রস করেছে, এন্ড ইটস এ প্রিটি গুড ফিনিশ। আমরা আর্জেন্টিনার যে এই ম্যাচে যে একাদশটা ছিল, আমরা সেই একাদশটা দেখতে চাইবো, এবং সেখান থেকে আমার কিছু আমার নিজের পার্সোনাল কিছু অবজারভেশন আছে, সেখান থেকে আপনার অপিনিয়ন দিতে চাইবো। যে আর্জেন্টিনার যে একাদশটা আজকে নামিয়েছে, সেখানটায় আমরা দেখলাম যে ভ্যালেন্টিন বার্কোর ক্যারিয়ারটা শুরু হয় লেফট সাইড থেকে, এবং পরবর্তীতে তার ক্লাবে তাকে মিডফিল্ডে অনেকটা দিন খেলতে দেখা যায়, এবং পরবর্তীতে তাকে আজকে একটু আমরা দেখলাম যখন তিনি বদলে নেমেছেন, তিনি রাইট সাইডে নেমেছেন, কিন্তু তার আগে রাইট সাইডে খেলেছিলেন গুইলিয়ানো সিমিওনে, অনেকটা সময় তিনি রাইট সাইডে গেছেন। সিমিওনের খেলাটা কেমন লাগলো, যেহেতু রাইট সাইডটা আমরা বুঝি সবসময় মেসির? দেখেন সিমিওনে আসলে খুব ফাইটার, সে খুব ফাইট করে, খুব রান করে। আমি বললাম না, আপনার ফার্স্ট 11 টোটালি হাই প্রেসিং ফুটবল খেলেছে, সবাই রান করেছে, বল স্লো বিল্ড আপ হয়েছে। প্রবলেম হচ্ছিল তাদের মিডফিল্ড, তাদের ওই যে 3 মিডফিল্ডার যে মাঠ আপনার উইথ বল এবং উইদাউট বলে তাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা, ওইটার কিছুটা অভাব ছিল নর্মালি। তাছাড়া আমি মনে করি যে সেকেন্ড টিম নেমেছে ইজ গুড টিম। 4-1-3-2 তে খেললো আজকে, এবং মোটামুটি 3 জন অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাটাই বারবার ওঠানামা করছিলেন। পারেদেস ছিলেন একমাত্র হোল্ডিং মিডফিল্ডার। আপনি বলছিলেন যে পারেদেসের পাস মেকিংটা, লো সেলসো 2022 ওয়ার্ল্ড কাপে থাকার কথা ছিল। স্কালোনির টিমের শুরু থেকে সেলসো খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ার ছিল। লো সেলসো এবং আজকে ম্যান অফ দ্য ম্যাচ, সেলসোর পারফরমেন্সটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি বললাম না, আপনার মেসি ছাড়া আপনি যখন একটা টিম নামবেন, আমরা যারা সবাই বলি মেসি কেন্দ্রিক, তার কাছে প্ল্যান অলমোস্ট রেডি। মানে আর্জেন্টিনার কোচের ব্যাপারে আমরা কেউ বলতে পারি না সেই ম্যাচ কাকে দিয়ে খেলাবে, কোন স্টাইলে খেলবে।
মানে আপনার ওর টিমে যে প্লেয়ার ও অনেক ধরনের ট্রাই করে দেখে প্রত্যেকটা জায়গায়, এই যে সুযোগ দেওয়া প্লেয়ার তার পারফর্ম করা, নেক্সট ম্যাচের জন্য তার রেডি করা, একটা 11 না খেলানো, সব কিছু মিলে আমি বলবো যে সে সাকসেসফুল ওই জায়গাটুকুতে, যে জায়গাটুকুতে চেয়েছে। কোনো আগের 11-এর কেউ বেস্ট প্লেয়ার হয় নাই, নিউ ওয়ান হয়েছে, সুযোগ ক্রিয়েট করেছে, সিমিওনে ভালো ফুটবল খেলেছে, লাতেরও গোলে ফিরেছে, নিকোপাস ভালো ফুটবল খেলেছে, আর প্যারাডাইস আপনার মিডফিল্ডটা খুব চেষ্টা করেছে পাসিং কন্ট্রোল করার জন্য, সব কিছু মিলে আমি বলবো। এবং যদি ক্লিন শিট থাকতো তাহলে ডিফেন্ডারের অবদানটাও আপনার ভালোভাবে বলা যেত। আরেকটা নাম আপনি নিজেও বললেন, এই প্লেয়ারটা কিনে আমার নিজে পার্সোনালি খুব আমার আগ্রহ আছে, বিকজ খেলছেন সেস্ক ফ্যাব্রিগাসের আন্ডারে কোমোতে, নিকো পাস। রিয়াল মাদ্রিদ তাকে লোনে পাঠিয়েছিল, পরবর্তী রিয়াল মাদ্রিদ তাকে নিয়ে নেয় 8 মিলিয়নে, এবং পরবর্তীতে তাকে বলছিল নিকো পাসকে যদি কিনতে হয় তাহলে 60 মিলিয়নের যে রিলিজ ক্লজ সেটা ট্রিগার করতে হবে, এবং কোমো সেটা নিচ্ছেও। নিকো পাসকে আর্জেন্টিনার ফিউচারও বলা হচ্ছে, ওয়ার্ল্ড কাপে বেশ কিছু সুযোগ পেয়েছেন, আজকেও খেলেছেন। নিকো পাসকে অ্যাকচুয়ালি আর্জেন্টিনার যে নতুন প্রজন্মের যে ফুটবলারটা আসবে আফটার মেসির ওটামেন্ডিতে চলে যাওয়া, ডিমারি অলরেডি চলে গেছেন, এই নতুন প্রজন্মের ফেস হওয়ার মতো নিকো পাসের মধ্যে সে প্রতিভা দেখেন কিনা? দেখেন, এখানে তো আপনি মেসির সঙ্গে কারো তুলনা করতে পারবেন না। আর্জেন্টাইন টিমে যখন মেসি থাকবে না তখন কিন্তু সুপারস্টার হওয়া ইজি হবে, কারণ লিওনেল মেসি নাই। আপনি আবার লিওনেল মেসির যে একটা ছাপ ওই জায়গায় থেকে যাবে, যে আমরা ম্যারাডোনার পর একটা জেনারেশনের পর আমরা আর্জেন্টিনাকে লিওনেল মেসিকে পেয়েছে। সব কিছু মিলে আমি মনে করবো যে টিম পারফরমেন্সে তারা খুব, এই যে আপনি বললেন তাকে কোমাতে ধারে দিয়েছে, আবার রিয়াল মাদ্রিদে নিয়েছে, আবার রিয়াল মাদ্রিদ সেলের জন্য দাঁড় করেছে, নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে, এবং সে পারফর্মার অলসো। সব কিছু মিলে আমি মনে করি যে নেক্সট ওয়ার্ল্ড কাপে তার পারফর্ম আপনারা দেখতে পারবেন এজ এ টিম গেম হিসাবে, কারণ তখন আর্জেন্টিনা টিম গেম খেলবে। আর্জেন্টিনার অলরেডি সিমিওনে আছে, খুব অল্প বয়সে, মানে ওই রাফ অ্যান্ড টাফ স্ট্রাইকার আছে। আমি বলবো যে মিডফিল্ডার এখনও 3 জন নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে। সব কিছু মিলে আমি মানে যেটা আপনার সিস্টেম, যে মেসি ছাড়া তাদের যে নেক্সট ওয়ার্ল্ড কাপে খেলার জন্য প্রস্তুতি, যা ওয়ার্ল্ড কাপের পরে একটা স্কোয়াড কিন্তু অলমোস্ট আছে। লাস্ট ওয়ার্ল্ড কাপে 17 জন ওয়ার্ল্ড কাপে আছে, আপনি নেক্সট ওয়ার্ল্ড কাপে দেখবেন এখান থেকে 12-15 জন থাকবে নেক্সট ওয়ার্ল্ড কাপে। সব কিছু মিলে আমি বলবো যে আমরা যখন মেসি কেন্দ্রিক হয়ে থাকি, মেসির দিকে ফোকাসটা থাকে, তাহলে আর্জেন্টিনার অন্য প্লেয়ারদেরকে ওইভাবে মানে স্ট্রাইক রেট ছাড়া কোনো কিছু চোখে পড়বে না, পাসিং, কারণ ওখানেও জাদুঘর একজন আছে। সব কিছু মিলে আপনি তাকে ছাড়া যদি আপনি চিন্তা করেন, টিম ইজ গুড টিম, ব্যালেন্স টিম, এবং আমার টিম ওয়ার্ক ইজ গুড তাদের। মাহমুদ ভাই, আমরা আর্জেন্টিনার টিম নিয়েও কিছুটা আলাপ করবো, আমাদের দিনের অন্যান্য ম্যাচগুলো নিয়ে আমরা একটু আলাপ করবো, তবে সেটার আগে একটা বিরতি সময় হয়ে নিয়েছে। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। মামুন ভাই, আমরা আর্জেন্টিনার ম্যাচটা নিয়ে যখন কথা বলছি, দিনের আরেকটা ম্যাচেও কথা বলতে হয়, যে এই ম্যাচটা অ্যাকচুয়ালি ইরানের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। ইরান ওই ম্যাচটা ড্র না হলে ইরান ওয়ার্ল্ড কাপে নকআউটে যেতে পারতো, তবে ম্যাচটা একদম লাস্ট মোমেন্টে ড্র হওয়াতে ইরান ছিটকে গেল। ইরানের জন্য পুরো ওয়ার্ল্ড কাপের জার্নিটা একটু আনলাকি কিনা? মাস্ট বি আনলাকি। ইরান যে প্রবলেম ফেস করে যে ওয়ার্ল্ড কাপ তারা স্টার্ট করেছে, ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচে তারা আসলে লস করে নাই, 3 ম্যাচে 3টাতে ড্র করেছে। এইভাবে আপনার লজিস্টিক সাপোর্ট না পেয়ে আপনার মেক্সিকো থেকে ইউএসএতে খেলতে আসা, আসলে ফিফার কিছু, আমার মনে হয় যে ফিফার কিছু গাফলতি আছে। গাফলতি মিনস হচ্ছিল তারা ইউএসএতে আসতে পারবে না, তাদের ম্যাচ ইউএসএতে না করে মেক্সিকো বা কানাডাতে করতো। আই থিঙ্ক এটা ইরানের জন্য বেটার ছিল, বাট তারা যুদ্ধ দেশ, তাদের মধ্যে ইউএসএ ইরানের মধ্যে একটা ফাইট চলতেছে। এই যে লজিস্টিক যে প্রবলেমগুলি ইরানকে ফেস করতে হয়েছে, আপনি একদিন আগে যেদিন ম্যাচ ওদিন আসবেন, খেলা আবার চলে যাবেন, মানে সব কিছু মিলিয়ে মেন্টালি প্রেশারের মধ্যে যে তারা 3 পয়েন্ট নিয়েছে, এটাই কিন্তু তাদের মেন্টাল স্ট্রেংথ। এবং কোয়ালিফাই করতে লাস্ট মোমেন্টে যেটা হয়েছে, এক্সট্রা টাইমে গোল রিসিভ করা, মানে অস্ট্রেলিয়া গোল করে 3-3 করে তারা 4 পয়েন্ট ভাগাভাগি করে নিয়ে আপনার সেকেন্ড আর থার্ড টিম হিসাবে সেকেন্ড রাউন্ডে যাওয়া, সব কিছু মিলে আমি বলবো যে এখানে ইরানের ব্যর্থতার থেকেও বেশি ফিফার ব্যর্থতা। কারণ ইরানকে তারা ওইভাবে একটা দলকে লজিস্টিক সাপোর্ট যতটুকু দেওয়ার কথা, মানে সাপোর্ট দেওয়া প্রত্যেকটা দলের হিসাব করলে ইরান কিন্তু এই জায়গাটাতে খুব আমি বলবো যে
তারা কোনো দিক দিয়ে ফিফার সাপোর্ট পায় নাই, তারা সবার এগেনিস্টে ফুটবল খেলতেছে। আমি মনে করি এটা আসলে ফুটবলের জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, নর্মালি যদি একজন ফুটবলিও একটা ব্যর্থতা বলা যায়। না, মাসবি ব্যর্থতা বলা যায়, ব্যর্থতা বলা যায় না, ব্যর্থতাই। কারণ আপনি অতটুক সাপোর্ট ইরানকে দেন নাই। অন্য দেশগুলি ধরেন আপনার প্রত্যেকটা দেশই এই সাপোর্টটা পেয়েছে অনলি ফর ইরান বাদে। তারপরে দেখেন ইরান 3 ম্যাচে 3 ড্র, কোয়ালিফাই সেকেন্ড রাউন্ড করার জন্য তারা অলমোস্ট রেডি। এই জায়গাটায় তো আপনার লাস্ট মোমেন্টের 3-3 ড্র করে আপনার ম্যাচটা তারা সেকেন্ড রাউন্ড। আমি মনে করি আসলে এখানে মানবতার জয় হয় না, এখানে আসলে কমার্শিয়াল এবং রাজনীতির জায়গায় আপনার ফিফা হারতে হয়েছে, আমাদের ইরানকে হারাতে হচ্ছে। বাট আমি মনে করি যে এটা সামনের ওয়ার্ল্ড কাপ বা সামনে যে কোনো ফিফার আন্ডারে ম্যাচগুলি নিয়ে ফিফার এগুলো চিন্তা করার বিষয়। কারণ হলো আমরা স্পোর্টসের মানুষ, রাজনীতি পুরো দেশকে একসঙ্গে, ওয়ার্ল্ডকে একসঙ্গে করতে পারে একমাত্র স্পোর্টসটা যদি আমরা এই ধরনের দ্বিধাবোধ দেখি তাহলে আসলে সামনের স্পোর্টস অনেক খারাপ দিকে যেতে পারে। আচ্ছা, আমরা সেই ইরানকে বাদ পড়লো যে ম্যাচের সুবাদে সেই অস্ট্রিয়া এবং আলজেরিয়া ম্যাচে গোলগুলো দেখবো। অস্ট্রিয়ার ফার্স্ট গোলটা আমরা দেখতে চাই, অস্ট্রিয়ার যেটা প্রথম গোল ছিল ম্যাচের একদম শুরুতেই। গোলকিপারের কি একটু আগানো উচিত ছিল বলের দিকে? জি না, আবার হলো 50-50, এটা আসলে বল স্ট্রাইকারের ফেভারে ছিল। ড্রপটা দেখেন, ও কিন্তু নাম্বার 7 কিন্তু ওয়েট করতেছিল, যদি গোলকিপার আসতো ও আগে তুলে দিত। ভালো বিল্ড আপ, বাট লাস্ট পর্যন্ত দেখেন জাস্ট টাচটা ছিল গোলকিপার, কিন্তু আসলে বডিটা যদি বলে ফেলে তো। বাট আমি মনে করি এটা নাম্বার 7-এর কৃতিত্ব, তার গুড ফিনিশ। সে কোন জায়গায় কোন সময় টাচ করছে দেখেন। আর্নাউতোভিচ বেশ ভেটারান একজন প্লেয়ার এবং আর্নাউতোভিচের অ্যাকচুয়ালি প্রিমিয়ার লিগে ক্যারিয়ারটাও বেশ সমৃদ্ধ, সো এরকম একটা ফিনিশ তার কাছ থেকে প্রত্যাশিত হতেই পারে। আলাভার নাইস বল, এবং ডেভিড আলাভা দুর্দান্ত ভেটারান প্লেয়ার। গোলকিপার আসলে কিন্তু সে তুলে দিত লাস্ট টাচটা, গোলকিপার ওয়েট করে তো সে নিচে পর্যন্ত টাচটা করছে। বাট এটা আমি মনে করি যে স্ট্রাইকারের ফেভারে, দেখেন বলটা স্ট্রাইকার ফেভারে, একেবারে গোলকিপার পজিশন ঠিক ছিল, খারাপ ছিল না। বাট ডিফেন্ডারে এইভাবে অফসাইড করে দাঁড়ায় থাকাটা এই জায়গাতে আসলে এইসব ওয়ার্ল্ড ফুটবলে এটা মানে অফসাইড বলে দাঁড়ায় থাকার হয় না, ওটা আমাদের ডোমেস্টিক হয়, কারণ এখানে তো বার আছে, সব আছে, এখানে দাঁড়ায় থাকার তো কোনো সুযোগ নেই, কোনো সুযোগই নেই। আমরা অস্ট্রিয়ার সেকেন্ড গোলটার দিকে চলে যেতে চাই। এরপর সেই ফার্স্ট গোলটা বেশ চমৎকার একটা টাচ ছিল, সেকেন্ড গোলটা ইয়াস, ম্যাচে তখন 1-1 সমতা ছিল। নাইস কাটব্যাক, গুড ফিনিশ। কিভাবে এক্সপ্লেইন করবেন, বিশেষ করে আমার আই থিঙ্ক গোলকিপার টাচ বলে যাওয়ার সুযোগ ছিল, গোলকিপার টাচটা আসলে ওইভাবে ভালোভাবে হয় নাই। কিন্তু আমি বলবো যে গুড ক্রস এবং গুড ফিনিশ, একেবারেই ফাঁকায় দাঁড়ানো। দেখেন গোলকিপারের টাচ কিন্তু ভালোভাবে লাগলে সেভ হয়ে যেত, গোলকিপারের টাচটা ইম্পর্টেন্ট ছিল, এটা সেভ করার মতোই, কারণ গোলকিপার ফেভারে, হাইটটা কিন্তু গোলকিপারের ফেভারেট হাইট। দেখেন হাত দিয়েছে, পাইছে, টাচ লাগছে, বাট ঢুকে গেছে। অ্যান্ড একেবারে ফাঁকায় থেকে একটা গোল, এটা একটু কি দৃষ্টিকটু কিনা আলজেরিয়া ডিফেন্সের জন্য? না, ডিফেন্ডারের জন্য না, ডিফেন্ডার আনমার্ক ছিল, আপনার ক্রসটা ভালো ক্রস ছিল, বাট আমার ধারণা মানে আমার মনে হয় গোলকিপার সেভ করতে পারতে বল। দেখেন তারা ভালোই ছিল, 3 ভার্সেস 1 ছিল, লাস্টে লেফট ব্যাক কভার করতে পারে না, পিচ থেকে অনেক পিচ থেকে সে আসছে নাম্বার 9। ইটস এ গুড ফিনিশ ফ্রম অস্ট্রিয়া। আমরা অস্ট্রিয়ার থার্ড গোলটা দেখতে চাবো, ইরানের হৃদয় ভঙ্গ করা সেই গোলটা, ম্যাচের একদম শেষ সেকেন্ডের গোল। গোলটা সুন্দর হয়েছে, সুন্দর লেব্যাক করেছে ডিফেন্ডার, এন্ড গুড ফিনিশ। একেবারে শেষ মুহূর্তের গোল, 94 মিনিট এক্সট্রা টাইম, সেখানে গোলের কারণে যে এডিশনাল স্টপেজ টাইম সেখানে গিয়ে গোলটা হয়। অ্যান্ড এটা এই গোলটাই মূলত ইরানের স্বপ্নটা ভঙ্গ করেছিল। আমরা আলজেরিয়া গোলের দিকে যাব, এরপর একটা ভালো বিল্ড আপের পর অস্ট্রিয়ার গোল, অ্যান্ড আলজেরিয়ার ফার্স্ট গোলটার দিকে আমরা যেতে চাই। দ্যাটস আ ভেরি গুড গোল। বল ওকে ফেভার করছে, দেখেন একবার ফেভার করছে, সেকেন্ড টাইমও ফেভার করবে, দেখেন সেকেন্ড টাইমও ফেভার করছে, দেখছেন? হ্যাঁ, বলের রোলিংটা তাকে বেশ অনেকখানি সুবিধা দিয়েছিল, বাট দ্যাটস আ ভেরি গুড ফিনিশ টু বি অনেস্ট। মানে
আর্জেন্টিনা ম্যাচের কারণে অনেকেরই নজর হয়তো এই ম্যাচে ছিল না, বাট এটা বেশ ভালো ম্যাচ হয়েছে, ভালো ম্যাচ, উপভোগ্য একটা ম্যাচ 50-50 ম্যাচ। এখানে তো আপনার ড্র করলে দুটো টিম উঠবে, আর কেউ যদি ম্যাচ জয় করে তার গুণ রানার্স আপ হয়ে ওঠার সম্ভাবনা বেশি ছিল। তাই ইটস আ ভেরি গুড ফিনিশ। আলজেরিয়ার সেকেন্ড গোলটার দিকে চলে যাব আমরা। আর একবার উইং বেসড আক্রমণ, ভালো কাটব্যাক, ভালো ফিনিশ। রিয়াদ মাহরাজ অনেকটা ডিস্টেন্স কভার করে এই গোলটাতে আসছেন। আই থিঙ্ক লেফট ব্যাকের বডি ওপেন থাকলে, লেফট ব্যাকের নাম্বার 16 এর যদি বডি ওপেন থাকতো তাহলে মার স্পেসটা পেতো না। আপনি দেখেন কাটব্যাকটা সুন্দর হয়েছে, কাটব্যাকটা খুব ভালো জায়গায়, ও কিন্তু বডি এখনো ওপেন করে নাই, দেখেন বলের দিকে ফেস, বলের বডি ওপেন করলে সে এটা স্টপ করতে পারতো, বাট বল ওপেন করছে অলমোস্ট, তখন তার পায়ে বল চলে গেছে। ইয়েস, এই জায়গাটায় গুড ফিনিশ, এটা ভেরি গুড ফিনিশ। এবং নাম্বার সেকেন্ড গোলটা বেশ চোখে পড়ার মতোই। আমরা আলজেরিয়ার থার্ড গোলটা দেখবো, Good সেটা finish. একেবারেই লাস্ট মোমেন্টে যে গোলটা হয়েছিল। সহজ ফিনিশ বলা চলে, ভালো পাস। কিভাবে এক্সপ্লেন করবেন ভাইয়া? নাইস পাস, নাইস পাস, নাইস ফিনিশ। নাম্বার 7 এর মনে এটা সেকেন্ড গোল। ইয়েস, ইরাদ মাহরাজ তাদের ক্যাপ্টেন অ্যান্ড আলজেরিয়া ফুটবলের সবচেয়ে বড় স্টার, স্টার ম্যান সিটিতে খেলে, ম্যান সিটিতে খেলতেন, হ্যাঁ এখন সৌদিতে লিগে খেলছেন। ভালো ফিনিশ। রিয়াদ মাহরাজের কাছ থেকে মনে হয় দলের এবং দেশের ক্রাইসিস মোমেন্টে এরকম একটা পারফরমেন্স মতো আলজেরিয়া প্রত্যাশা করে। মাসবি সে তো তাদের দেশের সুপারস্টার, ম্যান সিটির মতো টিমে সে খেলেছে, এবং শুধু খেলেছে না, মানে দাপটের সাথে সে তার পারফর্ম করে গিয়েছিল ম্যান সিটিতে। So it's a very good finish and Algeria are through to the knockout stages. আমরা যেই ম্যাচগুলো দেখলাম, আমরা একটু নকআউট স্টেজে যে ম্যাচগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটু আলাপ করতে চাই। বেশ কয়েকটা ভালো ম্যাচ আমরা নকআউট স্টেজে দেখতে পাচ্ছি। আমরা সেই নকআউটের সেই ম্যাচগুলোর লাইন আপও আমাদের কাছে তৈরি আছে, সেটা আমরা একবার দেখতে যাবো। তবে সবচেয়ে বেশি মনে হয় সম্ভবত আলোচনায় থাকবে মরক্কো এবং নেদারল্যান্ডস ম্যাচটা। দুই দলই খুব গতিশীল ফুটবল খেলে, দুই দলই টাইটেলের জন্য অন্তত সেমিফাইনাল খেলার দাবি রাখে। সেই ম্যাচটা অ্যাকচুয়ালি কতটা এক্সাইটিং হতে পারে? দেখুন, আমরা চ্যাম্পিয়ন না, আমরা সেমিফাইনালিস্ট বা কোয়ার্টার ফাইনালিস্টের যখন কথা বলি, তখন ওয়ার্ল্ডের 3বার রানার্স আপ টিম হচ্ছিল নেদারল্যান্ড, মরক্কো লাস্টবার 4th হয়েছেন, মরক্কোর স্টার্টিংটা ভালো হয়েছেন, সব কিছু মিলে মরক্কো টিম প্লে ভেরি ওয়েল। আপনি যদি নেদারল্যান্ড আর সুইডেনের ম্যাচ দেখেন, তাহলে কিন্তু নেদারল্যান্ডকে ভয়ঙ্কর রূপে আপনি দেখতে পারেন। এটাই আসলে নেদারল্যান্ড টিম হলো, আমি মনে করি ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডিং লাইন তাদের আছে। তারা আসলে, তারা তো আধুনিক ফুটবলের জনক। তারা আসলে নেদারল্যান্ড যে স্টাইলে ফুটবল খেলে, যদি নর্মালি ওইটাই খেলে, আই থিঙ্ক মরক্কোর জন্য আসলে ম্যাচটা 50-50 হবে দুজনের পক্ষে। মরক্কোর স্টার্টিং ভালো, নেদারল্যান্ডও গ্রুপে ভালো অবস্থাতে ছিল। আমি মনে করি যে নেদারল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসা, মানে ম্যাচটা ভালো ম্যাচ হবে, অনেক ভালো ম্যাচ হবে। জার্মানি প্যারাগুয়ে, জার্মানির জন্য একটু ইজি ফিক্সচার, বাট জার্মানির এই টিমটার সাপেক্ষে কিভাবে? না, ইজি না। জার্মানির লাস্ট ম্যাচ যেটা আমি দেখেছি, আসলে জার্মানির ফার্স্ট ম্যাচের পর সেকেন্ড ম্যাচও তারা কামব্যাক করেছে। তাদের মেন্টালিটি যেটা আসলে টিম হিসাবে দরকার ছিল, তারা কামব্যাক করেছে। টিম হিসাবে ভেরি গুড, বাট তারা 3 নম্বর ম্যাচ যেটা আমি দেখেছি, যেটা হেরেছে, আসলে পারফরমেন্স আমার কাছে মনে হয় না তারা জিতার জন্য ম্যাচ খেলেছে, বা তারা ওই জায়গাটুকুতে ইকুয়েডরের সঙ্গে, আই থিঙ্ক ইকুয়েডরের সঙ্গে তাদের ম্যাচ কোনো দিক দিয়ে তারা জিতার জন্য খেলে না, বাট তাদের জন্য টাফ এখন এই ম্যাচগুলি লাস্ট ম্যাচ হারার পর। ফ্রান্স সুইডেন, এই ব্লকটাতে সম্ভবত সবচেয়ে এক্সাইটিং ম্যাচটা হতে যাচ্ছে নরওয়ে আইভরি কোস্ট এবং ফ্রান্স সুইডেনের কি অ্যাকচুয়ালি সেই সামর্থ্য আছে কিনা এই ফ্রান্সকে আটকানোর? ওয়ার্ল্ড কাপে ফ্রান্সকে হারাতে গেলে আপনাকে ফ্রান্সের স্কোরিং স্টপ করতে হবে। ফ্রান্সের স্কোরিং, আপনি যখন 90 মিনিটসে ফ্রান্স গোল করতে পারবে না, ওই ম্যাচ ফ্রান্স হারবে। 90 মিনিটে ফ্রান্সের গোল স্টপ করা ডিফিকাল্ট। আপনার 3-4-5 জন প্লেয়ার আছে যারা স্কোরের পর, লাস্ট ম্যাচে আপনাকে দেমবেলে প্রমাণ করে দিল, যেখানে এমবাপে গোল পায়নি, তার হ্যাটট্রিকে টিম, তার হ্যাটট্রিককে ভর করে টিম আপনার ম্যাচ জয় হয়েছে, এবং খুব আর্লি হ্যাটট্রিক হয়েছে, বা আই থিঙ্ক 72 বা 74-এর পর ফার্স্ট তার সবচেয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এই ব্লকটাতে যদি আমরা যাই, পর্তুগাল ক্রোয়েশিয়া, পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হলে কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনার সঙ্গে তাদের দেখা হওয়ার সুযোগ ছিল, বাট এখানে বেস্ট ম্যাচ হবে বেলজিয়াম সেনেগালের ম্যাচটা। সেনেগালের লাস্ট ম্যাচ যেটা দেখেছি, বেলজিয়ামের লাস্ট ম্যাচ, তারা গ্রুপের লাস্ট ম্যাচ দুর্দান্ত খেলেছে, দুর্দান্ত। ওই ম্যাচটা অনেক ফাইট হবে। তারপর হচ্ছিল পর্তুগাল ক্রোয়েশিয়া ফাইট হবে। আসলে পর্তুগাল ক্রোয়েশিয়া আপনাকে
পর্তুগালের লাস্ট ম্যাচ আপনার কাল আজকেরই ম্যাচে আমাদের কলম্বিয়ার সঙ্গে যে ম্যাচ খেলেছে, আসলে ওই ম্যাচ যদি খেলে আই থিঙ্ক পর্তুগাল হারার সম্ভাবনা বেশি থাকবে ক্রোয়েশিয়ার সঙ্গে। বাট আমি মনে করি যদি পর্তুগাল তাদের সেকেন্ড ম্যাচের রূপে আসে, তাদের প্লেয়াররা সবাই পারফর্ম করে, তাহলে ম্যাচটা পর্তুগালই জেতার সম্ভাবনা আছে। ক্রোয়েশিয়ার সঙ্গে পর্তুগালকে কি একটু বেশি চ্যালেঞ্জে পড়তে হবে কিনা, বিশেষ করে মিডফিল্ডার ব্যাটলটা? দুটোটাই ইউরোপিয়ান টিম এবং দুটোটাই স্ট্রং। আপনার ক্রোয়েশিয়া বিগত ওয়ার্ল্ড কাপগুলিতে যেভাবে পারফর্ম করে আসছে, আসলে ক্রোয়েশিয়ার উপর আপনার যদি আমি ক্রোয়েশিয়া থেকে বেটার টিম মনে করি পর্তুগালকে, কারণ আপনার ম্যান টু ম্যান যদি আপনি চিন্তা করেন, ব্রুনো ফার্নান্দেস, ক্রিস্টিয়ানো রোনালদো, তারপর হলো মানে ভিতিনা, মানে অনেক প্লেয়ার তাদের কিন্তু ক্লিক হচ্ছে না ভালো, মানে লাস্ট ম্যাচে তারা কেউ, আজকের ম্যাচে তারা কেউ এইভাবে পারফর্ম করতে পারে না। এটা হলো একটা খারাপ সাইড। আপনি যখন পারফর্ম করতে পারবেন না, সবচেয়ে বাজে সাইড হচ্ছে আপনি গোল যখন রিসিভ করবেন, কারণ এইসব ম্যাচে আপনার এই নকআউটে আপনার গোল রিসিভ করাটা আসলে গোল রিসিভ করার পর আপনার ম্যাচ জিততে হলে 2 গোলে ম্যাচ জিততে হবে, তখন আপনার অপশনগুলি ক্রিয়েট হবে। তাহলে আপনার যতক্ষণ গোল পাবেন না ততক্ষণ আপনার ব্লকিং লাইন ঠিক থাকে। আমরা লাস্ট যে ব্লকটা আছে সেটা দেখব। আর্জেন্টিনা, কেপ ভার্দে, অস্ট্রেলিয়া, মিশর, কলম্বিয়া, ঘানা এবং সুইজারল্যান্ড, আলজেরিয়া। কেপ ভার্দে বাছাই পর্ব থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচে তারা হারেনি। গুড ম্যাচ হবে, কারণ হচ্ছে কেপ ভার্দের ডিফেন্ডিং লাইন এবং গোলকিপার সলিড। তারা আসলে মেন জিনিস আপনি যেটা বললেন, ফার্স্ট রাউন্ডে তারা কোনো ম্যাচ হারে নাই, 2টা ম্যাচ তারা ক্লিন শিট ছিল, মাঝখানে সেকেন্ড ম্যাচটা 2-2 ড্র করেছে এবং সে গোল খেলে গোল সে কামব্যাক করতে পারে, সেটাও সে প্রমাণ করেছে। তাই বাট এটা আর্জেন্টিনার জন্য টাফ ম্যাচ হবে কেপ ভার্দে। আর আরেকটা ভালো ম্যাচ হবে কলম্বিয়া, ঘানা। ওকে মামুন ভাই, আমরা ব্রাজিলের ম্যাচ যেটা আগামীকাল রাত 11টায়, সেই ম্যাচটা নিয়ে আমরা আলাপ করব। অনেক কিছুই আলাপ করার আছে জাপানের মতো একটা টিমের সঙ্গে, তবে তার আগে একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। এখন মাঠে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন মামুনুল ইসলাম। ভাইয়া, ব্রাজিলের ম্যাচ আগামীকাল রাতে, আর যদিও আজকে রাতে 1টা বাজে দক্ষিণ আফ্রিকা এবং কানাডা মুখোমুখি হবে, খুব শর্টলি জানতে চাইবো দক্ষিণ আফ্রিকা কানাডা কাকে এগিয়ে রাখবেন? কানাডা। কানাডার অ্যাকচুয়ালি এবার ওয়ার্ল্ড কাপে তাদের পেসটা বেশ ভালোই ছিল। হোস্ট টিম প্লাস হচ্ছিল তাদের যদি লাস্ট ম্যাচ ছাড়া আপনি প্রথম 2টা ম্যাচ দেখেন, তারা বেটার ফুটবল খেলেছে। ব্রাজিল ম্যাচের দিকে আসি। জাপানের বিপক্ষে ব্রাজিল লাস্ট যে দেখাটা হয়েছিল অক্টোবরে, সেখানে ব্রাজিল এগিয়ে গেল, শেষ পর্যন্ত জাপান কামব্যাক করে এবং সেখান থেকে তারা ম্যাচটা জেতে। এবং এই জাপান টিমটাকে নিয়ে অনেক আলোচনা করছে, তারা নেদারল্যান্ডসকে 2-2 গোলে আটকে দিয়েছে, সুইডেনের সঙ্গে তারা ড্র করেছে। এই জাপান টিমটাকে অ্যাকচুয়ালি ব্রাজিলের জন্য থ্রেট হতে পারে কিনা? থ্রেট হতে পারে, কারণ হচ্ছিল তারা খুবই ডিসিপ্লিন ফুটবল খেলে, তাদের প্রত্যেকটা পজিশনে বা প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন থাকে, তারা স্পেস দেয় না অন্য টিমকে, এবং প্লাস হচ্ছিল তারা 90 মিনিটস ফাইট করে। এটার জন্য আপনাকে ব্রাজিলকে ফেস করতে হবে অনেক কিছু, বাট আমি মনে করি জাপান থেকে ব্রাজিল টিম বেটার। ব্রাজিলের এই ওয়ার্ল্ড কাপে যেটা আমার পার্সোনাল অবজারভেশন, এটা আপনি অ্যাগ্রি করেছিলেন একটু আগেও, যে ব্রাজিলের মিডফিল্ডটাকে কিছুটা ছন্নছাড়া লাগছে, আনলেস ম্যাথিয়াস কুনিয়া, যিনি অ্যাকচুয়ালি একজন ফরওয়ার্ড, কিন্তু তিনি যদি ফলস লাইন পজিশনে এসে মিডফিল্ডে আসেন, তখনই ব্রাজিলের বিল্ড আপটা অনেক ভালো হচ্ছে। যদিও ব্রাজিলের অ্যাটাকিংটা দুর্দান্ত, ভিনিসিয়াস দারুণ ফর্ম আছে। দেখেন এটা কি ব্রাজিলের মিডফিল্ডকে একটু কি শেকি কিনা? দেখেন অন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যাদেরকে দাবিদার বলতেছেন, যাদের খেলা আপনার ভালো লেগেছে, প্রত্যেকটা মিডফিল্ডার যে টিমের মিডফিল্ডাররা যেভাবে ডমিনেট করে, ওইভাবে এখনো পর্যন্ত ব্রাজিলের মিডফিল্ড ডমিনেট করতে পারে নাই। যেমন ক্যাসেমেরোর পারফরমেন্স আপনার আপ টু দ্য মার্কে না, বাট ফার্স্ট ম্যাচ থেকে সেকেন্ড ম্যাচ বেটার, সেকেন্ড ম্যাচ থেকে থার্ড ম্যাচ আরেকটু বেটার। ক্যাসেমেরো যদি তার যে পারফর্ম সেটা যদি ওইটা পারফর্ম সেটা করে যায়, তাহলে আমি মনে করি যে তাদের মিডফিল্ডটা স্ট্রং হবে। ওই একটা জায়গায় তাদের কিছুটা ডিফেন্ডিং প্রবলেম থাকে বা অ্যাটাকিংয়ে মুভমেন্টে প্রবলেম, মানে আপনার যে ম্যাচ কন্ট্রোল করা, পুরো মিডফিল্ড ম্যাচ কন্ট্রোল করে এখনও তাদের হাতে পড়ে নেই। কোনোটা ম্যাচ তারা মিডফিল্ড কন্ট্রোল করে তাদের বিনির দুর্দান্ত পারফরমেন্সে 3 ম্যাচে জয়, 2 ম্যাচে জয়, 1 ম্যাচে ড্র যেটা তো হয়েছে ভালো ফুটবল খেলা নেই, বাট বিনির স্কোরে কিন্তু টিম ফিরে আসে। সেকেন্ড ম্যাচ দুর্দান্ত খেলেছে, তার থেকে ভালো ম্যাচ 3 নম্বর ম্যাচ খেলেছে। তা আপনাকে বুঝতে হবে কাউন্টার বেসিক অনেক সময় যায়, অনেক সময় প্রেসিং করে। আমি মনে করি যে মিডফিল্ডটা যদি তারা আবার ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্ডার লাইনে বলতে পারেন, কারণ একজন হলো চ্যাম্পিয়ন্স লিগ জিতার টিমের ক্যাপ্টেন, আরেকজন হলো আর্সেনাল টিমের খেলে, তারপর লেফট ব্যাক, রাইট ব্যাক। আমি মনে করি যে সব কিছু মিলে ব্রাজিল টিম যদি মিডফিল্ডটা কন্ট্রোল করতে পারে, তার জন্য মানে সেমিফাইনাল খেলা টাফ হবে না। নেইমারকে আমরা গত ম্যাচে দেখেছিলাম, নেইমারকে খুব শর্ট টাইম দেখা গেছে,
ইনজুরি থেকে ফিরে আসা নেইমারকে আপনি কেমন দেখেছেন? জাপানের বিপক্ষে যে একটা ট্যাকটিক্যাল ব্যাটল হবে, অবশ্যই এটাকে যতটা না ফুটবলের ট্যাকটিক্যালের একটা খুব বড় অনুষঙ্গ থাকবে। ট্যাকটিক্যাল ব্যাটলে নেইমারকে কতটা ইম্পর্টেন্ট দেয়া উচিত ব্রাজিলের? দেখেন নেইমার অনেক অলমোস্ট 3 বছর আই থিঙ্ক 3 বছর পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা, ইনজুরির পর এসে আপনার 15 মিনিট ম্যাচ, 15-20 মিনিটের কাছাকাছি ম্যাচ খেলা। উইথ বলে নেইমার স্টিল নাও বেটার। উইথ বলে দেখেন আপনি যতবার পায়ে বল গিয়েছে, 1 ভার্সেস 1 করার ট্রাই করেছে, প্লাস হলো রিসিভিং বলেন, মুভমেন্ট বলেন, উইথ বলে উইদাউট বলে যে প্রবলেমটা থাকার কথা ইনজুরি থেকে আসে, কিছুটা শেকিনেস আছে। আসলে এই টাইমের পর আপনি সেকেন্ড রাউন্ড যদি আপনি জাপানের সঙ্গে জিতেন কোয়ার্টার ফাইনালে, এই শেকিনেসটা চলেও যেতে পারে। বাট আমি মনে করি যে নেইমারের ফিরে আসাটা হচ্ছিল ব্রাজিলের জন্য একটা স্ট্রং পয়েন্ট। কারণ হচ্ছিল আপনি পিনিকে স্পেস দিবেন না, কোনিকে স্পেস দিবেন না, যদি আপনি নেইমারকে স্পেস দেন ইজ ডেঞ্জার উইথ বলে। আপনি ভালো জানেন নেইমার কী করতে পারে। তাই আমি মনে করি যে নেইমারের আরেকটু ওর যদি শেকিনেসটা না থাকে, সে আরও একটু টাইম পায় পারফর্ম করার, আই থিঙ্ক ডেঞ্জার হবে। ব্রাজিলের জাপানের সঙ্গে খেলা, জাপানের যে কোচ হাজিমে মোরিয়াসু, তার ট্যাকটিক্সটাকে আপনার কেমন লাগে? কারণ আমরা দেখেছি 2019 সাল থেকে জাপান এখন পর্যন্ত কোনো ইউরোপিয়ান টিমের কাছে হারেনি, ব্রাজিলকেও তারা হারিয়েছে। মোরিয়াসুর ট্যাকটিক্সে আপনি এমন কি দেখেন যেটা জাপানকে অ্যাকচুয়ালি এতটা এগিয়ে রাখছে? দেখেন ম্যাচ চলাকালীন সময় সে কিন্তু ফরমেশন চেঞ্জ করে, এটা চেঞ্জ করার সামর্থ্য তার টিমে আছে। তার টিম প্লেয়াররা সেটা 3-5-2 খেলতে পারে, 4-2-4-2 খেলতে পারে, 4-2-3-1 খেলতে পারে, 4-5-1 খেলতে পারে, বিকজ অফ তার কাছে ওই ধরনের প্লেয়ার অ্যাভেলেবেল আছে। এবং সে চেঞ্জ করে, এবং সে কখন চেঞ্জ করে, যখন দেখে যে এই জায়গাটুকু ধরেন 5-3-2-তে 3-5-2-তে স্পেস উইংয়ে যদি পাই, তাহলে 5-3-2 করে দিল বা 4-4-2 করে দিল। মানে সব কিছু মিলে তার ম্যাচের যে অ্যানালাইসিস, ম্যাচ দেখে দেখে সে প্লেয়ারদেরকে আপনার প্ল্যানগুলি বলার সঙ্গে সঙ্গে প্ল্যান চেঞ্জ করা, আই থিঙ্ক এটা হলো তার সবচেয়ে বেস্ট গুণ। জাপানের কোচে সে খুবই মজার একটা জিনিস দেখেছেন যে তিনি বোর্ডে কিছু নাম্বার লিখে তিনি প্লেয়ারদেরকে শো করেন এবং সেটা পার্থক্যও করে দেন। জাপান কোচটাই কি এবারের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ম্যাজিক্যাল ফিগারগুলোর একজন? আমার কাছে অন্তত ফিল হয়, আপনার কি? না আসলে নট অনলি জাপানের, আপনি যদি দেখেন অ্যানচেলত্তিকে আপনাকে দেখতে হবে, আর্জেন্টাইন কোচকে দেখতে হবে, তারপর আপনার ফ্রান্সের কোচকে দেখতে হবে, নরওয়ের কোচকে দেখতে হবে, সব কিছু মিলা তাহলে আমি মনে করি যে এই যে স্পেসগুলি, এই যে কোচরা কি করতে পারে, আপনি তার টেকনিক্যালি কখন আপনি বুঝবেন যে অনেক বেটার আদার্স টিম থেকে। প্রত্যেক ম্যাচের কিছু চেঞ্জিং, প্রত্যেক ম্যাচে প্লেয়িং স্টাইল চেঞ্জিং, 1 গোলে জিতে থাকলে আপনি ওই 1 গোল ধরে রাখার জন্য প্লেয়িং স্টাইলটা কী হতে পারে, সব কিছু মিলে আমি বলবো যে এখানে তো আসলে টেকনিক্যাল সাইড খেলা। আপনার যদি প্লেয়ারই না থাকে, আপনি টেকনিক্যালি কোনো কিছু ইউজ করতে পারবেন না। আপনি প্লেয়ার উপর ভিত্তি করে টেকনিক্যাল জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন, ফরমেশন বলেন, আপনার স্পেস বলেন, ক্রিয়েট করে, এগুলো তো প্লেয়ার উপর ডিপেন্ড করে। আমি মনে করি প্লেয়ার প্লাস কোচের একটা কমিউনিকেশন ভালো থাকে। টিম হিসাবে কোচের ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড কাপে কোচের ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট বেশি। কারণ আপনি দেখবেন যেটা নরওয়ের ম্যাচ ফ্রান্স 4-1 জিতেছে, ওইখানে কিন্তু দিদিয়া ছিল না। এই ম্যাচ কিন্তু ইজি ছিল না, যদি পেনাল্টিতে গোল হয় ফ্রান্স প্রেশারে পড়ে যায়। তাহলে আপনি নর্মালি যদি সব কিছু চিন্তা করে দেখেন, কোচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টিমের রেজাল্টের জন্য, সাকসেসফুল হওয়ার জন্য। এটা আপনি অঞ্চলে থেকে দেখতেছেন ডনকে যে কীভাবে চেঞ্জ করতেছে টুকটাকি। মরক্কন কোচ আগে তারা ডিফেন্ডিং খেলতো, এখন তারা অ্যাটাকিং ফুটবল খেলার ট্রাই করতেছে, চেষ্টা করতেছে, প্রেসিং, হাই প্রেসিং, মানে সব কিছু মিলে আমি বলবো যে টেকনিক্যালি এখন সব কোচে চাবে তার নর্মালি প্ল্যানগুলিকে এক্সিকিউট করতে। যে টিম প্ল্যান এক্সিকিউট করবে ওরাই সাকসেসফুল হবে। মামুন ভাই, আমরা আরেকটু আলাপ করব এরপরে, তবে বিরতির সময় হয়ে গেছে। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। হ্যাঁ, আমরা একদম আপনার খুব সলিড কিছু প্রেডিকশন জানতে যাব। আর্জেন্টিনা কেপ ভার্দে বিপক্ষে খেলবে, কেপ ভার্দে এবারে আসরের শিরোনাম। আর্জেন্টিনা কেপ ভার্দে কাকে এগিয়ে রাখছেন, কেন, কত গোলে জিততে পারে আর্জেন্টিনা? কত গোলে তো বলতে পারবো না, বাট ম্যাচটা টাফ ম্যাচ হবে, কারণ ডিফেন্ডিংয়ের সঙ্গে টিম খেলবে তো আর্জেন্টিনা। অলমোস্ট কনফিডেন্স লেভেল কেপ ভার্দের অনেক হাই, কারণ তারা অলরেডি ডিফেন্ডিং করে 3 পয়েন্ট নিয়ে তারা এখানে কোয়ালিফাই করেছে। সব কিছু মিলে ম্যাচ আসলে আর্জেন্টিনার পক্ষে আমি আছি, ম্যাচ আর্জেন্টিনা জিতবে, কিন্তু টাইট হবে। ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেকে ভবিষ্যৎবাণী করছেন জাপানই ব্রাজিলকে এলিমিনেট করবে। ব্রাজিল জাপান ম্যাচে কি ব্রাজিলের পক্ষে
জাপানকে হারিয়ে সামনে যাওয়া পসিবল কিনা? এটা তো 100% পসিবল। মানে জাপান এখনো সেমিফাইনালিস্ট হয় নাই কোনো সময়, ফাইনাল তো দূরের কথা, 5 বারের চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে আসছে, একটা তো প্রেশার থাকবে। তারপরও আমি মনে করি যে এই ম্যাচটা ব্রাজিল এগিয়ে থাকবে। ওই সেম ম্যাচ কাবারদের যেমন আর্জেন্টিনা ম্যাচ তারা ড্র করে আসছে, এদিকে জাপানের পারফরমেন্স, ডিসিপ্লিন, তারা খুবই টেকনিক্যালি খুব ডিসিপ্লিন টিম। দুইটা ম্যাচ ইজি হবে না, বাট আপনাকে এই ম্যাচেও ব্রাজিলকে আমি এগিয়ে রাখবো। বিগ ম্যাচে বড় দলগুলোর কি মেন্টালিটিটাই কি এরকম থাকে? আপনি যেমন আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন, ব্রাজিলকে, বিগ ম্যাচে কি বড় টিমগুলো মেন্টালিটির দিক থেকে কি তারা অ্যাকচুয়ালি দেখেন যখন টিমে নামবে তখন আপনি কিন্তু ম্যান টু ম্যান যদি চিন্তা করেন কারা খেলতেছে, একটা টিমকে আপনি টিম গেম হিসেবে তৈরি করা, আরেকটা হলো প্লেয়াররা ক্রিয়েট করা। একটা প্লেয়ার, আপনি এক্সট্রাঅর্ডিনারি একটা প্লেয়ার যখন আপনাকে একটা অপশন ক্রিয়েট করে দিবে, এটা তো কোচের হাতে থাকে না। আর একটা টিম আপনার কোচের হাতে থাকে। এই ধরনের প্রবলেম তোমাকে ফেস করতে হবে বা এরকম তুমি যাবা, তারা চাই টিম গেম খেলতে। আর একটা এক্সট্রাঅর্ডিনারি বিনিকে তো আপনাকে বলতে হবে না যে 1 ভার্সেস 1 করো, তো বিনির যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটি তো জাপানের কোনো প্লেয়ারের নাই। এই জায়গাটুকুতে আপনার ম্যাচে 90 মিনিট ম্যাচে পার্থক্যটা করে দেয়। মামুন ভাই, অনেক আলোচনা হলো, অনেক কিছুই জানলাম, অনেক কিছু শিখলাম আপনার ফুটবলীয় দর্শনগুলো থেকে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখন জানিয়ে দিব আজকের কুইজ। বিশ্বকাপের এক ম্যাচে কয়জন বদলি নামানো যায়? অপশন এ 5, বি 4, সি 3, ডি 6। আপনার উত্তর পাঠাতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন EKHON স্পেস QZ স্পেস 18, এরপর স্পেস দিয়ে আপনার সঠিক উত্তর অপশন এ অথবা বি অথবা সি অথবা ডি স্পেস আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ারস্টার সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা বিমান টিকিট। এছাড়াও রেনেসা ঢাকা গুলশান হোটেলের পক্ষ থেকে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।